রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে পাঠরত প্রত্যেক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী, আশা রাখি তোমরা তোমাদের স্টাডি সেন্টার বা স্কুল থেকে তোমাদের পাঠ্যপুস্তকগুলো সংগ্রহ করে নিয়েছো। যারা এখনো পাঠ্যপুস্তকগুলো সংগ্রহ করনি, প্রত্যেককে বলবো তোমার স্কুল বা স্টাডি সেন্টার থেকে অবশ্যই পাঠ্যপুস্তকগুলো সংগ্রহ করে নাও। আজকের এই ভিডিওতে মূলত তোমাদের বাংলা বিষয়ের যে প্রকল্প বা প্রজেক্ট রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়ে আলোচনা করব। প্রত্যেক স্টুডেন্টের মনে নানান প্রশ্ন থাকে যে স্যার প্রজেক্ট কি লিখতে হবে, যদি লিখতে হয় কি লিখবো, কিভাবে লিখবো, প্রজেক্ট কোথায় জমা দেব এবং কবে জমা দেব, বা আমাদের প্রজেক্টে কত নাম্বার রয়েছে, স্কুল থেকে কত নাম্বার দেওয়ার সম্ভাবনা রয়েছে, আর প্রজেক্ট যদি না লিখি তাতে কি সমস্যা রয়েছে। সমস্ত কিছু তথ্য সঠিকভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হয়েছে। তাই প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে এবং যত্ন সহকারে নিজের প্রজেক্টটি লিখে নিতে। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসিতে। এখানে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে। আমাদের যে বিশেষত্বগুলি রয়েছে, কোনো স্টুডেন্ট চাইলে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে, অথবা 80% অ্যাবাভ কমন যোগ্য নোট সাজেশন নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে। এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও, অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। তবে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য, কোনোভাবে কল গ্রহণযোগ্য নয়। দেখো, তোমাদের বাংলা বিষয়ে টোটাল কিন্তু 100 নম্বরের এক্সাম দিতে হবে। এখানে তাত্ত্বিক মান অর্থাৎ লিখিত এক্সাম দিতে হবে 80 নম্বরের, এবং প্রজেক্ট বা প্রকল্পতে থাকছে 20 নম্বর। এই যে 100 নম্বর তোমরা দেখছো, এই 100-র মধ্যে 30% যদি পাও, অর্থাৎ তোমরা 30 পেলে পাস। কিন্তু এখানে একটা মজার বিষয় হলো, এই নয় যে তুমি হয়তো প্রজেক্টে 20-র 20 পেলে তার মানে থিওরিতে আর 10 পেলে পাস। এটা কিন্তু ভুল ধারণা। ক্লিয়ার? অর্থাৎ যেটা লিখিত এক্সাম হবে তার 30% অর্থাৎ 80-র মধ্যে ন্যূনতম 24 পেতে হবে, এবং 20-র 30% অর্থাৎ প্রজেক্ট যে 20 নাম্বার তার 30% অর্থাৎ তাতে ন্যূনতম 6 পেতে হবে। তাহলেই তবে তুমি কিন্তু পাস করবে। বোঝা গেল? তার মানে প্রজেক্টে 6 পেতে গেলে তাহলে তোমাকে প্রজেক্ট লিখে জমা দিতে হবে। সাধারণত প্রত্যেক স্টুডেন্ট প্রজেক্ট লিখে যদি জমা দেয়, 20-র 20 বেশিরভাগ স্টাডি সেন্টার থেকে দেওয়া হয়। তবে কোনো কোনো স্টাডি সেন্টার থেকে 16, 17, 18, 19 বা 20 এই ধরনেরও নাম্বার দেওয়া হয়ে থাকে। তবে কি বললাম, বেশিরভাগ স্টাডি সেন্টারে 20-র 20 দেওয়া হয়ে থাকে প্রজেক্ট। তাই প্রত্যেক স্টুডেন্টকে বলবো অবশ্যই প্রজেক্ট লিখে জমা করবে। এবার প্রশ্ন হচ্ছে কোথায় জমা করবে। তোমার স্কুল বা স্টাডি সেন্টারে জমা করবে। ক্লিয়ার? এবার জমা কখন নেওয়া হয়? তোমাদের যে ফাইনাল এক্সামের ফর্ম ফিল আপ হয় সেই ফর্ম ফিল আপের আগে কিন্তু তোমাদের প্রজেক্ট জমা নেওয়া হয়। আমি প্রত্যেক শিক্ষার্থীকে সাজেস্ট করব তোমরা প্রজেক্ট আগে থেকে লিখে রেখে দিও, যখনই স্কুল বা স্টাডি সেন্টারে বলবে তখনই জমা দিয়ে দিও, বা তোমার স্কুলে একবার জিজ্ঞেস করে নিও যে প্রজেক্ট কখন জমা নেওয়া হয়। বোঝা গেল? এবার দেখো, তোমাদের বাংলাতে 2022-এ যখন একদম প্রথম এইচএসসি সিলেবাস চেঞ্জ হয়, তখন কিন্তু এই ধরনের সূচিপত্র রয়েছে, একটা বই দেওয়া হয়। পরবর্তীকালে 2024-এ আবার একটা নতুন বই আসে, যেখানে দেখা যায় সূচিপত্রে কিছু নতুন জিনিস অ্যাড করা হয়েছে। বোঝা গেল? তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, যেটা 2022-এর বই, সেখানে দেখো প্রকল্পগুলো যেগুলো রয়েছে, 2024-এ কিন্তু প্রকল্পগুলো প্রত্যেকটা আলাদা আলাদা রয়েছে। অর্থাৎ তোমাদের পাঠ্যপুস্তকের শেষের দিকে কিন্তু প্রকল্প করে দেওয়া রয়েছে। যার কাছে যে পাঠ্যপুস্তক থাকুক না কেন, তোমার পাঠ্যপুস্তকের শেষের দিকে যাবে, ওখান থেকে তুমি যে কোনো একটা প্রকল্প তুমি লিখে ফেলবে। এবার হ্যাঁ, লেখার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে। তাই প্রত্যেককে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, এবং দেখার পরে তোমার কাছে যে পাঠ্যপুস্তক আছে সেখান থেকে যে কোনো একটা বিষয়কে সিলেক্ট করে তুমি তোমার প্রজেক্টটি লিখে ফেলো। বোঝা গেল?
এবার দেখো, আজকে আমি এই দেনা পাওনা থেকে প্রজেক্ট কিভাবে লেখা হয়েছে বা কিভাবে লিখবে তা কিন্তু আলোচনা করব। দেখো, অনেক স্টাডি সেন্টার বা স্কুল আছে যেখানে প্রজেক্ট কিন্তু বলে না, বেশিরভাগ ক্ষেত্রেই বলে না। সেক্ষেত্রে কি হয়, স্টুডেন্টরা যে কোনো একটা প্রজেক্ট করে নিয়ে জমা দিয়ে দেয়। খুব কম স্কুল আছে যেখানে প্রজেক্ট বলে দেয়, যে নির্দিষ্ট করে বলে দেয় এই বিষয়ে প্রজেক্টটি লিখে আনো। আবার অনেক স্কুল আছে যেখানে পুরোনো খাতা দিয়ে দেয়, স্টুডেন্টরা কি করে সেই খাতা দেখে প্রজেক্ট লিখে জমা দিয়ে দেয়। বোঝা গেল? অতএব আমি যে দেনা পাওনা বিষয়ে প্রজেক্টটি বলছি, তোমরা চাইলে এটাও লিখে নিতে পারো, বা তোমার পছন্দের কোনো বিষয় নিয়েও তুমি কিন্তু প্রজেক্ট লিখতে পারো। দেখো, প্রজেক্ট লেখার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা, একটা ফ্রন্ট পেজ বানাতে হয়। এই ফ্রন্ট পেজটি যে কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমরা বানিয়ে আনবে। তার আগে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, সাইবার ক্যাফে গিয়ে দেখাবে যে এই লেখাগুলো থাকবে, তোমরা একটা ফ্রন্ট পেজ বানিয়ে দাও। তোমরা অন্য কোনো স্টাইলেও বানাতে পারো। দেখো, এখানে কিন্তু বোর্ডের নাম লেখা থাকবে, একটা লোগো থাকবে, কোন বিষয়ের প্রজেক্ট সেটা লেখা থাকবে, প্রকল্পের নাম লেখা থাকবে, তোমার স্টাডি সেন্টার কি অর্থাৎ তোমার স্কুলের নাম কি সেটা এখানে লেখা থাকবে, এখানে তোমার নাম লিখবে, এখানে ক্লাস 12 লিখবে, এবং রেজিস্ট্রেশন কার্ডে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা লিখে ফেলবে। এবার দেখো, দেনা পাওনা বিষয়ে আমি প্রজেক্ট লিখছি, তাহলে এইখানে যে প্রকল্পের নাম রয়েছে এখানে কিন্তু লিখবো কি, দেনা পাওনা। বোঝা গেল? তাহলে ফ্রন্ট পেজ ক্লিয়ার সবার, আশা রাখি। যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্টে জানিও। এবং যারা এই চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে। তার কারণ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। দেখো, নেক্সট পেজে যেটা থাকবে সেটা হচ্ছে শংসাপত্র। তার আগে একটা কথা বলে রাখি, প্রজেক্ট লেখার জন্য তোমরা দোকান থেকে যে কোনো প্রজেক্ট খাতা কিনে আনতে পারো, অথবা A4 সাইজের জেরক্স পেজ কিনে আনতে পারো। জেরক্স পেজ কেনার পরে এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর করে মার্জিন টানা রয়েছে। মার্জিন টানার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে, বাম দিকটা কিছুটা বেশি জায়গা ছেড়ে মার্জিন টানবে। তার কারণ তোমরা বাম দিকে পিন আপ করবে অথবা কোনো চ্যানেল ফাইলের মধ্যে ভরে জমা দেবে, তাই বাম দিকটা একটু বেশি জায়গা ছেড়ে তোমরা কিন্তু মার্জিন টানবে। বোঝা গেল? এরপরে দেখো, স্ক্রিনে যে আমি শংসাপত্র দেখাচ্ছি যেভাবে লেখা রয়েছে হুবহু লিখে ফেলবে। তবে কিছু শূন্যস্থান রয়েছে, এগুলো কিভাবে ফিল আপ করবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। নেক্সট দেখো, যেটা রয়েছে কৃতজ্ঞতা স্বীকার। এই কৃতজ্ঞতা স্বীকারেও দেখো কিছু শূন্যস্থান রয়েছে। এই শংসাপত্র এবং কৃতজ্ঞতা স্বীকার কিভাবে লিখবে একটি অন্য ভিডিওতে আলোচনা করা রয়েছে। কারণ এখানে যদি আবার এগুলো সম্পর্কে বলি তাহলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তাই শংসাপত্র ও কৃতজ্ঞতা স্বীকার কিভাবে লিখবে আই বাটনে আমি একটি ভিডিও দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা দেখে নিও এবং শংসাপত্র কৃতজ্ঞতা স্বীকার লিখে ফেলো। নেক্সট যেটা থাকবে সেটা হচ্ছে সূচিপত্র। সূচিপত্র বলে লিখে দাও, তারপরে পুরো খাতার অংশটা খালি থাক, শেষে কিন্তু এটা আমরা ফিল আপ করবো। বোঝা গেল? দেখো, আমি পরপর পেজগুলো যেমন দেখাচ্ছি তোমরা কিন্তু সেভাবেই সাজিয়ে রাখবে। যেমন প্রথমে ছিল ফ্রন্ট পেজ, তারপরে ছিল শংসাপত্র, তারপরে কৃতজ্ঞতা স্বীকার, তারপরে সূচিপত্র। প্রয়োজন মনে হলে তোমরা ভিডিওটা পজ করে করে খাতায় লিখতে থাকো। দেখো, আমরা যেহেতু দেনা পাওনা বিষয়ে প্রজেক্ট লিখছি, তাই একটা পেজে এইভাবে আমরা সুন্দর করে বড় করে লিখে ফেলবো, দেনা পাওনা রবীন্দ্রনাথ ঠাকুর। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট একটা পেজে লিখবো ভূমিকা। এখানে ভূমিকাতে যা লেখা রয়েছে তোমরা লিখে ফেলো। বোঝা গেল? এবার বিভিন্ন রঙের পেন না ব্যবহার করে তোমরা ব্ল্যাক এবং ব্লু কালি ইউজ করবে। হয়তো ব্ল্যাকে যদি হেডিং লেখো তাহলে ব্লুতে বাকি উত্তরটা লিখবে, তাতে কিন্তু সবচেয়ে ভালো। ক্লিয়ার? নেক্সট দেখো, প্রকল্পের ধারণা। আমি এখনো বলছি যা লেখা রয়েছে সবটাই তোমরা লিখে ফেলো। যদি আলাদা কিছু লিখতে ইচ্ছা হয় তুমি অবশ্যই লিখতে পারো। নেক্সট দেখো, প্রকল্পের বৈশিষ্ট্য। এখানে টোটাল আমি 5টা বৈশিষ্ট্য দিয়েছি, তুমি চাইলে এখানে 3টেও লিখতে পারো, 4টাও লিখতে পারো, অথবা 5টাও লিখতে পারো। ক্লিয়ার? নেক্সট দেখো, প্রকল্পের ধাপসমূহ। তাহলে একটা পেজে আমরা কি করব, প্রকল্পের ধাপসমূহ লিখে ফেলবো। ক্লিয়ার? নেক্সট দেখো, দেনা পাওনা যে গল্পটি রয়েছে তার বিভিন্ন চরিত্র রয়েছে, সেই চরিত্রের নামগুলো একটা পেজে সুন্দর করে লিখবো। তবে এখানে একটা কথা বলে রাখি, ধরো এটা একটা পেজ,
পেজে অনেক স্টুডেন্ট কি করে, লেখার সময় একদম উপর থেকে শুরু করে, দেখা গেল এই লেখাগুলো লিখতে শুরু করলাম, একদম উপরে লেখাগুলো শেষ, বাকি নিচটা খালি পড়ে আছে, তাতে কিন্তু দেখতে খারাপ লাগে। আগে দেখে নাও কতটা লেখা রয়েছে, পেজের কোন জায়গা থেকে লেখা শুরু করলে লেখাটা খাতার মিডিল বরাবর হবে, তাহলে কিন্তু লেখাটা অধিক বেশি দেখতে সুন্দর হবে। বোঝা গেল? চেষ্টা করবে প্রজেক্ট নিজে হাতে লিখতে, তার কারণ তাতে তোমার লেখার একটা অভ্যাস তৈরি হয়ে যাবে। তার কারণ অনেকে অনেক দিন আগে হয়তো পড়াশোনা ছেড়ে দিয়েছিল, আবার নতুন করে শুরু করেছে, তাই নিজের হাতে যদি প্রজেক্টটি লেখো তাহলে তোমার হ্যান্ডরাইটিংও প্র্যাকটিস হয়ে যাবে। নেক্সট দেখো দৃশ্য 1। দেখো এখানে যেটা দেখাচ্ছি তোমরা একটা পেজে লিখে ফেলবে, যদি কারোর একটা পেজে না ধরে তাহলে তোমরা নেক্সট পেজেও লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। বোঝা গেল? যেভাবে দেখাচ্ছি তোমরা কিন্তু পরপর লিখে ফেলো। দেখো দৃশ্য 2 সম্পর্কে লেখা রয়েছে। নেক্সট দেখো দৃশ্য 3। দেখো দৃশ্য 3 একটু অপেক্ষাকৃত বেশি অংশ রয়েছে। নেক্সট দেখো দৃশ্য 4। নেক্সট দৃশ্য 5। কোনো স্টুডেন্ট যদি স্বল্প মূল্যে তোমার কোনো বিষয়ের নোট সাজেশন প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। নেক্সট দেখো দৃশ্য 6। দৃশ্য 7। দৃশ্য 8। দৃশ্য 9। দৃশ্য 10। তাহলে দৃশ্য 10 পর্যন্ত লিখলে হিসেব মতো আমাদের প্রজেক্ট লেখা শেষ। কিন্তু আমরা প্রজেক্ট লিখতে লিখতে একটা পেজ খালি রেখে এসেছিলাম, কোনটা বলতো? সূচিপত্র। সূচিপত্রটা কিভাবে ফিল আপ করবে একবার দেখে নাও। আমরা যে লিখেছি প্রত্যেকটা পেজে দেখো একটা করে হেডিং রয়েছে, সেই হেডিং গুলো আমরা লিখে ফেলবো। প্রথমে ছিল না ভূমিকা, প্রকল্পের ধারণা, প্রকল্পের বৈশিষ্ট্য, প্রকল্পের ধাপসমূহ, চরিত্রের নাম, দৃশ্য 1 থেকে দৃশ্য 10 পর্যন্ত। এরপরে যেটা কাজ, প্রত্যেকটা পেজে পেজ নাম্বার দিয়ে দেবো। ঠিক আছে, একদম প্রথম থেকে 1 2 3 4 করে পেজ নাম্বার দিয়ে দিয়ে আসবো। এরপরে উল্টে দেখবো ভূমিকা কত নম্বর পেজে আছে, হয়তো ভূমিকা 3 নম্বর পেজে আছে, তাহলে 3 লিখবো। প্রকল্পের ধারণা যদি 4 নম্বর পেজে থাকে তাহলে 4 লিখবো। প্রকল্পের বৈশিষ্ট্য যদি 5 নম্বর পেজে থাকে তাহলে 5 লিখবো। তাহলে এইভাবে আমরা আমাদের প্রজেক্টটা কিন্তু যত্ন সহকারে কমপ্লিট করে ফেলবো। এই ছিল তোমাদের প্রজেক্টের সমস্ত খুঁটিনাটি তথ্য। এছাড়াও কারোর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। পরিচিত বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে। এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো।